নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। কয়েকদিন আগে আমি আপনাদেরকে গৌতম বুদ্ধের জন্ম বৃত্তান্ত শুনিয়েছিলাম। আগের ভিডিওতে গৌতম বুদ্ধের জন্ম বৃত্তান্ত শেষ করেছিলাম যখন মায়াদেবী মৃত্যু আসন্ন জেনে তার বোন মহাপ্রজাপতি গৌতমীর হাতে সিদ্ধার্থকে অর্পণ করে মৃত্যুবরণ করেন। এবং আজকের এই বুদ্ধ পূর্ণিমায় আমি আপনাদেরকে গৌতম বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের জন্ম পরবর্তী কিছু অংশ শোনাব। তাহলে চলুন শোনা যাক গৌতম বুদ্ধের জন্ম পরবর্তী অংশগুলি। এক এক করে দিন বয়ে যায়। সিদ্ধার্থ ক্রমে বড় হয়ে উঠতে থাকে। আর 5 জন শিশু যেমন বড় হয়, সিদ্ধার্থের বড় হয়ে ওঠা ছিল একটু ভিন্ন ধরনের। সকলের সঙ্গে তার মিল খুব একটা ছিল না, বরং ব্যতিক্রমী বড় বেশি ছিল সব বিষয়ে। ক্রমে তার বয়স 8 বছর হলো। রাজবাড়ির নিয়ম অনুসারে এবার তার শিক্ষা আরম্ভের কথা। তখনকার দিনে সাধারণ পড়াশোনা ছাড়াও রাজার ছেলেদের অন্যান্য আরও অনেক বিষয় শিখতে হতো। সেই সময় তক্ষশিলা ছিল বিদ্যাশিক্ষার মস্ত বড় কেন্দ্র। রাজা শুদ্ধোদন ছেলেকে কপিলবাস্তু থেকে অত দূর পড়াশোনার জন্য পাঠাতে রাজি হলেন না। এই কারণে প্রথা অনুসারে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করা আর তার হয়ে উঠল না। রাজা বরং নিজ গৃহে শিক্ষক নিযুক্ত করলেন ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য। যে গুরুর হাতে সিদ্ধার্থের শিক্ষা গ্রহণের ভার অর্পণ করা হলো তার নাম বিশ্বামিত্র। আচার্য দেখলেন সিদ্ধার্থ অতি বুদ্ধিমান, তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী। কোনো বিষয় তাকে একবারের বেশি শেখাতে হয় না, আবার কোনো কোনো বিষয় বলা মাত্রই তিনি শিখে নিতে পারেন। শাস্ত্র বিষয়ে সিদ্ধার্থের এই ধরনের অনুরাগ আচার্যকে খুবই মুগ্ধ করেছিল। ঘোড়ায় চড়া, তীর ছোঁড়া, যুদ্ধবিদ্যা ও যুদ্ধকৌশল আয়ত্ত করা প্রভৃতি কোনো বিষয় শিখতে আর বাকি রইল না সিদ্ধার্থের। অবশেষে একদিন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা হলো। সব বিষয়ে সব পরীক্ষা তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন। আচার্য এবার তার শিক্ষার সমাপ্তি ঘোষণা করলেন। রাজা মনে অসীম সন্তোষ লাভ করলেন ছেলের এই রকম সর্ববিদ্যায় পারদর্শিতা দেখে। তিনি মনে মনে ভাবলেন, শাক্য বংশের মর্যাদা কখনো এর হাতে আর ক্ষুণ্ণ হবার ভয় নেই। পরম তৃপ্তিতে রাজার মন ভরে উঠল। সিদ্ধার্থ আরও বড় হলেন। রাজা তাকে খুশিমতো কাজকর্ম করার ব্যাপারে কখনো কোনো প্রকার বাধা প্রদান করতেন না। ছেলের উপর তার মনে এই বিশ্বাস জন্মেছিল যে অন্যায় কাজ তিনি কোনো কালে করবেন না। তার মন ছিল খুবই করুণাপ্রবণ। কারো দুঃখ দেখলে বেদনায় তার মন কেঁদে উঠত। মাঝে মাঝে কেবল তাকে ভাবতে দেখা যেত এক মনে বসে। তখন বসন্তকাল। প্রকৃতি দুহাতে তার অফুরন্ত ঐশ্বর্য দিয়ে সাজিয়ে রেখেছে নগর প্রান্তর বন বনান্ত। সিদ্ধার্থ একদিন আপন মনে ভ্রমণ করতে করতে এক সময় নগরের এক মনোরম উদ্যানে এসে ঢুকলেন। ঢুকে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াবার পর এক স্নিগ্ধ ছায়ামণ্ডিত বৃক্ষতলে এসে বসলেন। সূর্য তখন পশ্চিম গগনে রাঙা আবির ছড়িয়ে বিদায় নেবার উদ্যোগ আয়োজন শুরু করেছে। পল্লবে পল্লবে জড়িয়ে রয়েছে দক্ষিণে স্নিগ্ধ সমীরণ। এমন সময় কোথা থেকে হঠাৎ একটা সরাহত হংস সিদ্ধার্থের কোলে এসে আছড়ে পড়ল। পাখির বক্ষে তীক্ষ্ণ স্বর বিধে রয়েছে, মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে। পাখিটি যন্ত্রণায় কাতর হয়ে ত্রাণের জন্য ছটফট করছে। সিদ্ধার্থ পরম যত্নে আহত পাখিটিকে কোলে তুলে নিলেন। কোলে তুলে আস্তে আস্তে স্বর টেনে বার করে আনলেন বুক থেকে। হঠাৎ আরও খানিকটা রক্ত ঝলক দিয়ে বেরিয়ে এসে সিদ্ধার্থের পরনের কাপড় সিক্ত করে দিল। আরও সেবা, আরও যত্ন দিয়ে অবশেষে সুস্থ করে তুললেন আহত হাঁসটিকে। মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সিদ্ধার্থের দিকে কৃতজ্ঞতার দৃষ্টি মেলে তাকালো পাখিটি
একটু পরে সেখানে এসে হাজির হলেন সিদ্ধার্থের জ্ঞাতি ভ্রাতা দেবদত্ত। এসে তিনি সদর্পে জানালেন স্বরবিদ্ধ পাখিটি তার। দেবদত্তই পাখিটিকে লক্ষ্য করে স্বর নিক্ষেপ করেছিল একটু আগে, সুতরাং পাখি যেন তাকে ফিরিয়ে দেয়া হয়। কঠোর ভাষায় দেবদত্তের কথার প্রতিবাদ জানালেন সিদ্ধার্থ। তিনি বললেন, প্রাণ যে দান করে প্রাণের উপর অধিকার তারই, যে প্রাণ হনন করে তাতে তার কোনো অধিকার নেই। দেবদত্ত কিন্তু কোনো যুক্তি মানতে রাজি হলেন না। আহত পাখি তার চাই। অবশেষে বিবাদের মীমাংসার জন্য দুজনেই গেলেন রাজদরবারে। সেখানে ছিলেন এক বৃদ্ধ অমাত্য। তিনি বললেন, সিদ্ধার্থ যখন প্রাণ দান করেছেন, হাঁসের অধিকার তখন তারই। হাঁসটি কোলে নিয়ে সিদ্ধার্থ আবার ফিরে এলেন উদ্যানে। সন্ধ্যা হতে তখনও বাকি। এর মধ্যে হাঁসটি আরও খানিকটা সুস্থ হয়ে উঠেছে। শেষবারের মতো সোহাগের হাত সর্বাঙ্গে বুলিয়ে দিয়ে তিনি হাঁসটিকে আকাশে উড়িয়ে দিলেন। আর যতক্ষণ দেখা যায় করুণার দৃষ্টি মেলে সেই ক্রমবিলীয়মান উড়ন্ত হাঁসটির দিকে তাকিয়ে রইলেন। একেবারে দৃষ্টির আড়ালে চলে যাবার আগে হাঁসটি একবার মুগ্ধ দৃষ্টি মেলে তার ত্রাণকর্তার দিকে পিছন ফিরে তাকিয়ে দেখলেন। তারপর দৃষ্টির বাইরে মিলিয়ে গেলেন। দিনে দিনে সিদ্ধার্থ আরও বড় হতে থাকল, আর সেই সঙ্গে রাজার মনের ভাবনাও বেড়ে চলল। তিনি এখন মনে মনে স্থির করলেন সিদ্ধার্থকে নিজের হাতে কিছু রাজকার্য শেখাবেন। এ তো যেমন তেমন কাজ নয়, রাজ্য শাসন বলে কথা। একদিন তিনি ছেলেকে সঙ্গে নিয়ে নগর দর্শনে বার হবেন ঠিক করলেন। যেমনই সংকল্প তেমনই কাজ। এই ভ্রমণের উদ্দেশ্য দুইটি। প্রথমত, সিদ্ধার্থকে রাজ্যের শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাবেন নগরের বিস্তৃতি দেখাতে। দ্বিতীয়ত, আজ হলকর্ষণ উৎসব। এই উৎসবে যোগদান করা রাজকর্তব্যও বটে। শাক্যরাজ্যের নিয়ম ছিল হলকর্ষণ উৎসবে রাজ্যের সব সম্ভ্রান্ত ব্যক্তিগণ নিজের হাতে লাঙল ধরে হাল চালনা করবেন। বিধিমতো রাজা শুদ্ধোদন দ্বিপ্রহরের কিছু পর নিজের হাতে কিছুক্ষণ হাল চালনা করলেন। এটাই ছিল চিরাচরিত রীতি। রাজা যখন হলকর্ষণ উৎসবে মেতে রয়েছেন, এই ফাঁকে সিদ্ধার্থ এদিক সেদিক ঘুরতে ঘুরতে এক নির্জন স্থানে এসে হাজির হলেন। দুপুর রৌদ্রে হেঁটে হেঁটে দেহে নেমেছে অবসাদ। তিনি ছায়া দেখে এক গাছের নিচে বসে পড়লেন। বসে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছেন গভীর মনোযোগ সহকারে। ভেজা মাটি থেকে অনেক পোকামাকড় বেরিয়ে পড়েছে তখন চতুর্দিকে। বসে বসে তিনি দেখলেন বড় বড় পোকাগুলি ছোট ছোট পোকাদের ধরে ধরে খাচ্ছে। আবার বড় পোকাদের খাচ্ছে অপেক্ষাকৃত বড় এবং শক্তিশালী জানোয়ার বা সেই ধরনের প্রাণীরা। কিছুক্ষণ পর দেখা গেল একটি আস্ত ব্যাঙ ধরে খাচ্ছে বড় একটি সাপ। ব্যাঙটি প্রাণপণ চেষ্টা করছে সাপের কবল থেকে নিজেকে মুক্ত করে নেবার জন্য, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। অবশেষে দেখা গেল সাপটি গোটা ব্যাঙটিকে গিলে খেয়ে ফেলল। এখানেই কিন্তু ঘটনা শেষ নয়। আরও কিছুক্ষণ পর দেখা গেল একটা চিল কোথা থেকে উড়ে এসে ছোঁ মেরে সাপটিকে তুলে নিয়ে গেল আকাশে। সিদ্ধার্থ বসে বসে ঘটনাগুলি একের পর এক তার চোখের সামনে ঘটে যেতে দেখলেন। এই দৃশ্যগুলি দেখতে দেখতে মনে হলো হঠাৎ যেন বয়স তার অনেক বেশি বেড়ে গেছে। এত বিচিত্র রকমের অভিজ্ঞতা এত অল্প সময়ের মধ্যে ইতিপূর্বে তার জীবনে কখনো ঘটেনি। তার মনে চিন্তার ঝড় উঠল। গভীর ভাবনার আলোড়নে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়লেন। অতি সহসা চোখ বুজে ধ্যানস্থ হয়ে ভাবতে শুরু করলেন তিনি, কেন এমন হয়? একজন আরেকজনকে হত্যা কেন করে? শত চেষ্টা করেও এই প্রশ্নের জবাব সেদিন কিন্তু তিনি নিজের মনের মধ্যে খুঁজে পাননি। পেয়েছিলেন আরও বড় হয়ে, যখন কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন সংসারের সব বন্ধন ছিন্ন করে এসে। এদিকে উৎসব শেষ হয়ে যাবার পর রাজা শুদ্ধোদন দেখেন ছেলে তার যেখানে থাকার কথা সেখানে নেই। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই সে অন্য কোথাও নির্জন স্থান বেছে নিয়ে সেখানে গিয়ে বসে রয়েছে।
অনেকক্ষণ খোঁজার পর ছেলেকে তিনি পেলেন এক জাম গাছের নিচে। সেখানে সে নিশ্চল হয়ে বসে রয়েছে, নিমীলিত নয়ন। কাছে গিয়ে দেখেন তার বাহ্য জ্ঞান নেই বললেই চলে। গভীর ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন রাজকুমার সিদ্ধার্থ। চোখে মুখে তার গভীর প্রশান্তির ছাপ। দেখে মনে হলো সমগ্র বিশ্ব প্রকৃতি বুঝি তার স্তব জ্ঞানে মুখর হয়ে রয়েছে। অজস্র ফুলে জামগাছটি ভরে আছে, পাতায় পাতায় জেগে রয়েছে অনুচ্চারিত ছন্দ। শুদ্ধোদন তাকে আর ডেকে তুললেন না, অপেক্ষা করে বসে রইলেন ধ্যান ভাঙার জন্য। একসময় দেখা গেল সিদ্ধার্থ ধীরে ধীরে মাটির আসন থেকে শূন্যে উপরের দিকে উঠে যেতে লাগলেন। এই দৃশ্য দেখে রাজার বিস্ময় আরও বেড়ে গেল, বাড়ল মনের ভাবনাও। আরও অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর সিদ্ধার্থের ধ্যান ভাঙল। চোখ মেলে চেয়ে দেখে অদূরে পিতা তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন। শুদ্ধোদন পুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। সিদ্ধার্থের বয়স এখন 18 হলো। বয়স যত তার বেড়ে চলেছে ততই দিন দিন সংসারের প্রতি তিনি উদাসীন হয়ে উঠেছেন। পুত্রের জীবনের পরিবর্তন পিতার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। তিনি কেবল ভাবতে লাগলেন কি করে ছেলেকে সংসারের মধ্যে বেঁধে রাখা যায়। শিশুপুত্রকে দেখে দেবল যে ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিলেন সেই কথাগুলি বারবার ফিরে এসে রাজার মনকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে বসে থাকে। কিছুতেই তিনি মন থেকে দুর্ভাবনার বোঝা নামিয়ে নিজেকে হালকা করে তুলতে পারছেন না। এদিকে সিদ্ধার্থের মনও কেমন যেন দিনে দিনে ধীরে ধীরে বাইরের ভাবনায় বেশি করে মেতে উঠেছে। গৃহের ভাবনা কোনো মতে তেমন করে তার মনকে আর বেঁধে রাখতে পারছে না। এই সমস্যার কোনো সমাধানই যখন খুঁজে পেলেন না, তখন এক বৃদ্ধ অমাত্যের শরণ নিলেন রাজা নিজে। সব শুনে বৃদ্ধ অমাত্য রাজাকে পুত্রের বিয়ের ব্যবস্থা করতে পরামর্শ দিলেন। এতে হয়তো রাজকুমারের মন সংসারের দিকে ফিরে আসতে পারে। সংসারের মধ্যে একবার মন ডুবে গেলে অন্য ভাবনা ভাববার ফুরসতই তিনি আর কোনোদিন পাবেন না। রাজা শুদ্ধোদন সিদ্ধার্থের থাকার জন্য পৃথক পৃথক 3টি মনোরম প্রাসাদ নির্মাণ করে দিলেন। 3টি প্রাসাদ নির্মিত হয়েছে 3টি ভিন্ন ঋতুতে বাস করার জন্য। অনুপম মাধুর্যে শ্রীমণ্ডিত করে রাখা হয়েছে প্রাসাদ 3টি। আড়ম্বর ও আয়োজনের কোনো ত্রুটি নেই এখানে। যত রকমের ঐশ্বর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে তার সব ব্যবস্থাই রয়েছে এর মধ্যে। তিনি ভাবলেন বাইরের পৃথিবীর থেকে ছেলেকে সম্পূর্ণ নিস্পৃহ করে রাখতে পারলে মনে আর কোনো ভাবনা স্থান পাবে না। 3টি প্রাসাদের আলাদা আলাদা 3টি নামকরণ করা হলো। কাঠের প্রাসাদের নাম রাখা হলো শুভপুরী, পাথরের প্রাসাদের নাম রাখা হলো সুরম্যপুরী, আর ইটের প্রাসাদের নাম রাখা হলো রম্যপুরী। এই 3টি পুরীর বাইরে যাতে তিনি যেতে না পারেন তারও সব ব্যবস্থা করে রেখেছিলেন শুদ্ধোদন নিজে। তবু কিন্তু রাজপুত্র ছিলেন সকল বিষয়ের প্রতি পরম উদাসীন। জগতের কোনো রূপই যেন তার মনকে আর ভোলাতে পারে না। রাজা অন্তরাল থেকে কেবল দিনের পর দিন এসব নীরবে লক্ষ্য করে চলেছেন। কাউকে মুখ ফুটে তিনি কিছু বলছেন না, বলার কী বা আছে। অতঃপর একটি শুভ দিন দেখে অশোক উৎসবের আয়োজন করা হলো। রাজ্যে যত রূপসী কন্যা আছে তাদের আমন্ত্রণ করে নিয়ে আসা হলো এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ব্যবস্থা ছিল কুমারী মেয়েরা একে একে এসে রাজকুমারের হাত থেকে উপহার নিয়ে যাবেন। রাজকুমার উপহার তুলে দেবেন অশোক ভাণ্ড থেকে। এই অবকাশে কোনো মেয়েকে যদি পছন্দ হয়ে যায় তবে তার সঙ্গে বিয়ে দেয়া হবে সিদ্ধার্থের। যথাসময়ে উৎসব শুরু হয়। কুমারী মেয়েরা নানা সাজে সেজে এসেছেন উৎসবে যোগদান করার জন্য। অপরূপ প্রসাধনে তারা নিজেদের সাজিয়ে তুলেছেন। দেখে মনে হবে স্বর্গের সব অপ্সরা বুঝি মর্তে এসে ভিড় জমিয়েছে। একে একে সকলেই এলেন আর রাজপুত্রের হাত থেকে উপহার নিয়ে ফিরে গেলেন। দেখে মনে হলো না কোনো নারীকে রাজকুমারের বিশেষ পছন্দ হয়েছে বলে।
সকলের ব্যাকুল দৃষ্টি রাজকুমারকে ঘিরে যেন থেমে রয়েছে। সবশেষে এলেন গোপা নামে এক রমণী। সর্বাঙ্গে তার অপরূপ লাবণ্যের জোয়ার, মুখখানি বড় মিষ্টি। তিনি যখন সিদ্ধার্থের কাছে এসে হাত পেতে দাঁড়ালেন অশোক ভাণ্ডে, তখন আর কোনো উপহার অবশিষ্টই নেই। কি এখন দেবেন তিনি তাকে? গোপাকে দেখে কেমন চমকে উঠল সিদ্ধার্থের সর্বদেহ। ক্ষণিকের জন্য কিসের যেন শিহরণ খেলে গেল তার সর্ব অঙ্গে। অপলক দৃষ্টিতে তিনি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অবশেষে চোখ নামিয়ে তার হাতে তুলে দেবার মতো কোনো উপহার খুঁজে না পেয়ে নিজের অঙ্গুরীয় খুলে পরিয়ে দিলেন তাকে। এ দৃশ্য দেখে উপস্থিত সকলের মন আনন্দে মেতে উঠল। খবরটা শুদ্ধোধনের কানে পৌঁছাতে তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। বৃথা আর সময় ব্যয় না করে রাজা শুদ্ধোধন গোপার পিতা দণ্ডপাণির কাছে খবর পাঠালেন। খবর পেয়ে দণ্ডপাণির মন আনন্দে ভরে গেল। মেয়ের জন্য তার মনে গর্বের আর সীমা রইল না। তবে তিনি রাজা শুদ্ধোধনকে বিনয়ের সঙ্গে বলে পাঠালেন, বহু রাজপুত্র তার মেয়েকে বিয়ে করতে চেয়েছেন। তিনি তাদের সকলকেই এই বলে শর্ত দিয়ে রেখেছেন যে যিনি অশ্বারোহণে, ধনুর্বিদ্যায় ও অসিচালনায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন তার গলায় গোপা বর্মাল্য পরিয়ে দেবেন। শুনে রাজা শুদ্ধোধন মহাভাবনায় পড়লেন। তার ছেলে কি অত সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? রাজপুত্রের কানে এ সংবাদ পৌঁছাতে বিলম্ব হল না আর। সব শুনে তিনি হাসি মুখে পরীক্ষায় অবতীর্ণ হতে রাজি হলেন। যথাসময়ে যোগ্যতা পরীক্ষার দিন স্থির করা হলো। সিদ্ধার্থ সকলের উৎসুক দৃষ্টির সম্মুখে পরীক্ষায় অবতীর্ণ হলেন। একে একে সবকটি বিষয়ে তিনি সফলতা লাভ করলেন। শুধু সফলতা নয়, এমন যোগ্যতার তিনি পরিচয় দিলেন যা দেখে সবাই অবাক হয়ে গেল। সকলের মুখে বলতে শোনা গেল, এমন পরীক্ষা শাক্যবংশে আর কেউ কখনো দেখেওনি। গোপাকে বিয়ে করার পক্ষে সিদ্ধার্থের কোনো বাধাই এখন আর রইল না। রাজা শুদ্ধোধন তার সন্তানের আর এক নতুন পরিচয় পেয়ে নিজেকে আরও ধন্য মনে করলেন। এত সব করার পরও ঘোষণা করা হলো আরও একটি পরীক্ষা বাকি রয়ে গেছে। এটাই শেষ পরীক্ষা। এবার তাকে প্রতিযোগী রাজকুমারদের সঙ্গে যুদ্ধ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এতে জয়ী হতে পারলে পানি গ্রহণের পথে আর কোনো বাধাই থাকবে না। রাজকুমার সিদ্ধার্থ পিতাকে যুদ্ধ প্রতিযোগিতার আয়োজন করতে অনুরোধ জানালেন। শাক্য রাজ্যের রাজধানী কপিলবাস্তুর রণভূমিতে আজ লোক আর ধরে না। সকলেই এসেছে রাজকুমারের যুদ্ধ প্রতিযোগিতা দেখতে। সকলের দৃষ্টিতে অসীম ঔৎসুক্য, মনে শঙ্কা কি হয়। অন্তঃপুরের নারীরাও এসেছেন দল বেঁধে এই প্রতিযোগিতা নিজের চোখে দেখতে। প্রতিযোগিতার প্রথমেই ধনুর্বিদ্যার পরীক্ষা। সুন্দর এবং মজবুত একখানা ধনুক সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে প্রতিযোগীদের জন্য। পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে সকলেই এসে একবার করে ধনুক পরীক্ষা করে দেখে গেলেন। সবশেষে এলেন রাজকুমার সিদ্ধার্থ। তিনি ধনুকটি হাতে নিয়ে নেড়েচেড়ে পরীক্ষা করে দেখে বললেন, শাক্য রাজবংশে কি এর চেয়ে মজবুত আর ভারী ধনুক নেই? এ এমন কি ধনুক যা দিয়ে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে? সিদ্ধার্থের এ কথা শুনে সকলে মহাভাবনায় পড়লেন। কোথায় পাবেন এর চেয়ে ভারী ধনুক? তীব্র পরীক্ষায় আর যারা অংশগ্রহণ করবার জন্য এখানে এসে হাজির হয়েছেন তাদের মধ্যে ছিলেন নন্দ, দেবদত্ত, অর্জুন প্রভৃতি। রাজপুত্রেরা একে একে এলেন আর ধনুকে ছিলা পরাতে গিয়ে নিজেরাই 10 হাত দূরে ছিটকে পড়লেন। এই দৃশ্য দেখে যারা প্রতিযোগিতা দেখতে এসেছিলেন তারা তো হেসেই খুন। রাজপুত্রদের অবস্থা দেখে মেয়েরা শব্দ করে সমস্বরে হেসে উঠলেন সকলে। অনেক খোঁজার পর শাক্যবংশের মন্দিরে সুরক্ষিত রাজা সিংহ হনুর সেই বিখ্যাত ধনুকটি নিয়ে আসা হলো সিদ্ধার্থের জন্য। এই ধনুক সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি আর সোনার পাত দিয়ে মোড়া। এর গায়ে ছিলা পরানো তো দূরের কথা, 2টি মুখ কেউ এক করতে পারলেন না। এই প্রতিযোগিতায় সিদ্ধার্থের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই জ্ঞাতি ভ্রাতা দেবদত্ত।
দেবদত্তেরই পরামর্শে সিংহ হনুর ধনুক প্রাচীন মন্দির থেকে রণভূমিতে তুলে আনা হয়েছে। তিনি মনে মনে ভাবলেন, সিদ্ধার্থ এবার জব্দ না হয়ে আর যায় কোথায়। কিন্তু কার্যক্ষেত্রে তার উল্টোটাই ঘটে গেল। কেউ যখন এই ধনুকে ছিলা পরাতে না পেরে লজ্জায় মুখ নত করে নিজ নিজ আসনে গিয়ে বসে পড়লেন, সিদ্ধার্থ তখন ধনুকে হাত রাখলেন। দেখা গেল অতি সহজে তিনি এই বিশাল ধনুকে ছিলা পরালেন। দেখে মনে হলো না এতে তার কোনো প্রকার কষ্ট হয়েছে। তারপর হাঁটু ভাঁজ করে সেখান থেকে তিনি দূরে রাখা লক্ষ্যবস্তু ভেদ করলেন অতি অনায়াসে। তার এই সাফল্য দেখে সকলে জয়ধ্বনি করে উঠল। আনন্দের কলরোল বাড়তে বাড়তে এক সময় সমগ্র আকাশ ছেয়ে ফেলল। রাজকুমার সিদ্ধার্থ জয়ী বলে ঘোষিত হল। এবার অসি খেলা। এই খেলাতেও রাজকুমার সিদ্ধার্থ পরম পারদর্শিতা প্রদর্শন করলেন সকলের সামনে। তার এই প্রকার অস্ত্রচালনা কৌশল দেখে দেবদত্তের লোকেরাও তার প্রশংসায় মেতে উঠলেন। তারপর এলো অশ্বারোহণের পরীক্ষা। এই পরীক্ষাতেও সিদ্ধার্থ সমান সাফল্য প্রদর্শন করলেন। রাজকুমার সিদ্ধার্থের ঘোড়ার নাম ছিল কণ্টক। এটা ছিল তার অতি প্রিয় অশ্ব। তিনি একে খুব ভালোবাসতেন। অন্য সব প্রতিযোগীদের পেছনে রেখে কণ্টক সকলের চেয়ে আগে গিয়ে পৌঁছালো আপন লক্ষ্যে। কণ্টকের পারদর্শিতা বিমুগ্ধ নেত্রে সকলেই দেখল। অনেকে আবার আপত্তি উত্থাপন করল এই বলে যে কণ্টক ছাড়া অন্য নতুন ঘোড়া এনে দিলে সিদ্ধার্থ জয়ী হতে পারবেন না কিছুতেই। একথা শুনে রাজকুমার সিদ্ধার্থ কণ্টককে বিদায় করে দিয়ে আর একটি নতুন ঘোড়ায় চেপে বসলেন। দেখা গেল এই ঘোড়া কণ্টকের মতোই সমান পারদর্শিতায় সিদ্ধার্থের জন্য জয় বয়ে নিয়ে এলো। বুনো ঘোড়ার পিঠে চড়ে দৌড়াবার পর সকলে এক বাক্যে স্বীকার করলেন যে সিদ্ধার্থ যথার্থই একজন বীর পুরুষ। অন্য কোনো পরীক্ষা দেবার আর প্রয়োজন হলো না। এই বীরের আসন এখন সকলের ঊর্ধ্বে পাতা হয়ে আছে। অনুষ্ঠান শেষে গোপার পিতা দণ্ডপাণি এসে বললেন, সিদ্ধার্থ, তুমি আমার কন্যার একমাত্র যোগ্য পাত্র। আমি তোমার হাতেই গোপাকে সমর্পণ করব। পিতার আদেশে গোপা ধীর পায়ে এগিয়ে এসে সিদ্ধার্থের গলায় বড়মাল্য পরিয়ে দিয়ে তাকে প্রণাম করলেন। মেয়েরা যেখানে বসেছিলেন সেখান থেকে উলুধ্বনি উঠল, বেজে উঠল মঙ্গল শঙ্খ। রাজা শুদ্ধোদন ছেলে আর ছেলের বউকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তাহলে বন্ধুরা, গৌতম বুদ্ধের জীবনের এই পর্যন্ত অংশ আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর এই রকম গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই রকম গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। গৌতম বুদ্ধের বিবাহ পর্যন্ত এই অংশটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের গৌতম বুদ্ধের এই জীবন কাহিনী ভালো লেগে থাকে তাহলে আমি গৌতম বুদ্ধের বিবাহ পরবর্তী অংশ আপনাদের কাছে নিয়ে আসব। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।